ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরোটা দেখার চেষ্টা করো। ওকে, তোমরা আশা করি রুটিনটা জেনেই গিয়েছো। সকাল 9টায় প্রতিদিন অঙ্কের চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস হয়, আর 10টা থেকে অঙ্কের একটি প্র্যাকটিস সেট। ওকে, দুটোই ফলো করার চেষ্টা করো। ওকে, আসো। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? একটা জিনিস এটার যদি বলো কনসেপ্টটা কি, কনসেপ্টটা একটু বলি, পরে শর্ট প্রসেসে তোমরা জানো কি করতে হবে। একটা সংখ্যাকে 119 দিয়ে যদি ভাগ করো, সংখ্যাটা কত জানি না, সংখ্যাটা কত জানি না, সংখ্যাটাকে যদি 119 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে বলো দেখি? ভাগশেষ থেকে 19, কম বেশি। শর্ট প্রসেস আছে, চাপ নেই। আমি প্রথমে কনসেপ্টটা বলি। মনে করো ভাগফল যদি 1 ধরো, 1 বলি কেন, এক্স ধরতে পারো বা যে কোনো ধরতে পারো, যে কোনো। মনে করো এক্স ধরি, কনসেপ্টটা তাহলে ক্লিয়ার হবে। তাহলে ভাজ্য কত হবে? ভাজক ইন্টু ভাগফল। ভাজক ইন্টু ভাগফল কত? 119 এক্স। আর এই শর্ট প্রসেস আছে বস, 7 দিয়ে 19কে ভাগ করলেই হবে। এবার কারো যদি মনে প্রশ্ন জাগে স্যার কেন, এটা একটু এক্সপ্লেন করছে, চাপ নাই। ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে সংখ্যাটা কত? 119 এক্স প্লাস 19। এবার বলছে এই সংখ্যাটাকে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে কাকে ভাগ করবে? 119 এক্স প্লাস 19। তাহলে 7 দিয়ে 119 এক্স কে তো একবারে ভাগ করা যায়, 7 17 119 এক্স। এটা তো মিলে গেল। হ্যাঁ, ওকে। এক্স অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, তাই না? উপরে থেকে নামা 19, তাহলে 7 দিয়ে যদি 14কে ভাগ করো, ওকে, 7 দিয়ে 14 প্লাস প্লাসই থাকবে, 7 দুগুণে 14 থাকবে 5। কত ভাগশেষ থাকে? 5। স্যার কি হলো এটা? এভাবে করার কোনো মানে হয়? কোনো মানে হয় না। তাহলে আমরা করব কিভাবে? এটা বোঝানোর জন্য বললাম। তাহলে করব কিভাবে স্যার? কত দিয়ে আগে ভাগ করবে এটা দেখারই দরকার নেই। এটা তো কনসেপ্ট গুলো সিম্পল। শর্ট প্রসেস কি? 7 দিয়ে আগের ভাগশেষকে এখন কত দিয়ে ভাগ করবে? 7 দিয়ে। 7 দিয়ে কাকে ভাগ করবে? আগের অবশিষ্টকে। এটা হচ্ছে শর্ট প্রসেস। আর যদি বলো স্যার কনসেপ্ট একটু বললে ভালো হতো, তাহলে মাত্র কনসেপ্টটাও বললাম। এখন কত দিয়ে ভাগ করবে? 7 দিয়ে। তুমি আগে কত দিয়ে ভাগ করেছো এটা দেখারই দরকার নেই। 7 দিয়ে আগের অবশিষ্টকে ভাগ করে দাও। ভাগ করলে ভাগশেষ কত থাকছে? 5। এটি অ্যান্সার, রাইট? চলো। কোন সংখ্যার 2/3 অংশের 1/3 অংশ 8। সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটার 2/3 অংশের এর মানে ইন্টু 1/2, তাহলে ক্যান্সেল করো। তার মানে 1/3 অংশ। 2/3 অংশের এর 1/2, হ্যাঁ, 2 3 ক্যান্সেল। 1/3 অংশ হচ্ছে 8। অর্থাৎ টোটাল সংখ্যাটা যদি 3 ভাগ হয়, 3 ভাগের 1 ভাগের ভ্যালু 8। 1 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে টোটাল সংখ্যাটা 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত হবে? 3 8 24, ঠিক না? 2/3 অংশের 1/3 অংশ মানে 1/3 অংশ। 3 ভাগের 1 ভাগ, 1 এর ভ্যালু 8 হলে 3 এর ভ্যালু 3 8 24। তার মানে সংখ্যাটা কত? 24। দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত। একটি সংখ্যা 210 হলে অপরটি কত? যা তোমরা জানো, খুব সিম্পল একটা অঙ্ক। হ্যাঁ, লসাগু ও গসাগু আর সংখ্যার ক্ষেত্রে সম্পর্ক আছে একটা। হ্যাঁ, দুইটা সংখ্যার ক্ষেত্রে, এটা দুইটা সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। দুইটা সংখ্যার গুণফল যত হবে, গসাগু সংখ্যা বলি কি, গসাগু আর লসাগুর গুণফলও ততই হবে, তাই না? সংখ্যা দুইটার গুণফল যত হয়, গসাগু আর লসাগুর গুণফলও ততই হয়। তাহলে প্রথম সংখ্যা, মনে করো একটা সংখ্যা দেওয়া আছে না 210, সেটা প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত সেটা আমাদের জানা নেই। গসাগু কত? গসাগু হচ্ছে 30, আর ইন্টু লসাগু কত? 2310। বুঝা গেল? স্যার আরো শর্ট, সিম্পল। লসাগু ইন্টু গসাগু বাই একটা সংখ্যা। এখন একটু কনসেপ্ট থেকে আসলাম। হ্যাঁ, দুইটা সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল। 3 দিয়ে ভাগ করো 7। 7 দিয়ে যদি এটারে ভাগ করো কত হবে? 3 7 21 থাকবে 2, 3 7 21 আর একটা 0, 330, রাইট? একই না? 7 দিয়ে এটারে ভাগ করলে কত হয় তাহলে? 330। এত বড় করার দরকার নেই, ডাইরেক্ট করে দিবে লসাগু ইন্টু গসাগু বাই একটা সংখ্যা, তাহলে ওপরটা বের হয়ে আসবে। এবার দেখো 4 নম্বরে কি বলছে, এইটার ভ্যালু বার করতে হবে। হ্যাঁ, এই রুটটা টোটালটার উপর। তাহলে প্রথমে ভিতরের টার বর্গমূল করো। হ্যাঁ, এটা 64 বর্গমূল করলে 8 8 64, আগে কয় ঘর আগে দশমিক ছিল? 1 2 3 4, তাহলে এবার হবে 2 ঘর আগে দশমিক, একটা শূন্য দিয়ে দশমিক, আর 0.01 01 প্লাস প্লাসই, হ্যাঁ, উপরে রুট। ওকে, তাহলে কি করলাম বলো দেখি? প্রথমে ভিতরে রুট ওভারটা ভাঙাবে। 64 বর্গমূল 8, আর 4 ঘর আগে ছিল, এবার 2 ঘর আগে দশমিক হবে। ওকে, আর নিচে 0.01 ইন্টু 0.3। তাহলে বলো 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 2 ঘর আগে দশমিক হবে 0.09, আর নিচে 0.01 ইন্টু 0.3। তাহলে বলো দেখি 9 এর বর্গমূল কত হয়? 3 3 9,
আগে 2 ঘর আগে দশমিক ছিল, এখন কয় ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক, 0.3 আর নিচে 0.01 ইন্টু 0.3, তাহলে 0.3 ক্যান্সেল, নিচের দশমিক সরালে উপরে কত আসবে? দশমিকের জন্য একটা, দশমিকের পর 2 ঘরে 2টা শূন্য, তাই না? নিচের দশমিক সরালে উপরে যাবে, নিচে তো কিছু নাই, তার মানে উপরে কত থাকলো? 100, তাই না? নিচের দশমিক সরাইলে উপরে যাবে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর 2টা শূন্য, তার মানে এটার ভ্যালু কত হয়ে যাবে? 100। হ্যাঁ, সিম্পল। 64 বর্গমূল 8 আর এখানে 1 9, 9 এর বর্গমূল করলে 0.3, 0.3 0.3 ক্যান্সেল, দশমিক সরাইলে উপরে 100 যাবে। হ্যাঁ, আসো x - 2 x - 9 এর সর্বনিম্ন মান। হ্যাঁ, এটা একটু বীজগণিতের অঙ্ক হয়ে গেল। আসো মন দিয়ে শোনো, এটা আমরা কি করব? এটা গুণ আছে, গুণ করব, x দিয়ে x কে গুণ করো, তার মানে x স্কয়ার, মাইনাস x দিয়ে 9 কে গুণ করো, তার মানে হবে -9x, 2 দিয়ে যদি x কে গুণ করো, তার মানে -2x, 2 দিয়ে যদি 9 কে গুণ করো, মাইনাস দিয়ে মাইনাসে প্লাস 9 দুগুণে 18, তার মানে কত হবে? x স্কয়ার x স্কয়ারই, দুইটা বড় সংখ্যা চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 9 আর 2 যোগ করো 11x প্লাস 18। এরকম সর্বনিম্ন বা সর্বোচ্চ মান যদি বলে না, তাহলে পূর্ণ বর্গাকারে সাজাইতে হবে। পূর্ণ বর্গাকার মানে a স্কয়ার প্লাস বা মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, বাই স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, বাই স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, মাইনাস আছে মাইনাসের সূত্রে ফেলাই, a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে x, b কত দিলে মিলবে বলে দিকে? কত দিয়ে গুণ করলে 11 হবে? b হবে 11/2। স্যার কেন? 11/2 দিলে 2 দিয়ে ক্যান্সেল হবে, তার মানে 11 হবে। ax b এমন একটা সংখ্যা দিব যাতে গুণ করলে 11x প্লাস b স্কয়ার মানে 11/2 তার স্কয়ার। ওকে, চলো প্লাস 18 18 একটা নতুন কনসেপ্টের অঙ্ক ভাঙায় ভাঙায় দেখি। হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার দিয়ে দাও, সূত্র ফেলানোর জন্য কি দরকার? b স্কয়ারের দরকার, দিয়ে দাও b স্কয়ার। এটা বেশি লিখছি, পরে অ্যাডজাস্ট করা যাবে, 18 18ই লিখলাম, এটা বেশি লিখছো কাটার জন্য মাইনাস 121, 11 স্কয়ার 121, 2 স্কয়ার 4, হ্যাঁ কি না? a স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে x, b কত দিব? 11 মিলানোর জন্য 11/2, 13 থাকলে 13/2 প্লাস b স্কয়ার, এটা তো নাই, এটা বেশি হয় না, লিখে দাও বেশি, সূত্র ফেলানোর জন্য b স্কয়ার দরকার, দিয়ে দাও বাই b স্কয়ার, পরে 18 18ই রাখো, এটা বেশি লিখছো কাটার জন্য মাইনাস, স্কয়ার ভাঙলে 121/4, এটার মূল সূত্র a মাইনাস b মানে 11/2 তার স্কয়ার, প্লাস, আর এখানে প্লাস হবে না। ওকে, এখানে কত হবে বলে দিকে? এটা যদি লসাগু করো, 4 হবে লসাগু, 4 18 72 মাইনাস 121, 72 থেকে 4 18 72 মাইনাস 121 এরকম হবে। হ্যাঁ, তাহলে 121 থেকে যদি 72 মাইনাস করে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 121 থেকে 72 করলে 28 আর 21 কত? 49/4। এবার এটা সর্বনিম্ন মান কত হবে? ওকে, খেয়াল করো, যেহেতু এখানে স্কয়ার আছে না, তোমরা জানো স্কয়ার যদি থাকে না, তাহলে ভাই স্কয়ারের সর্বনিম্ন মান কত? 0। যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকলে নরমালি মিনিমাম কোনগুলো হয় বলে দিকে? মাইনাস হয় ছোট, 0-র চেয়েও ছোট হয় মাইনাস, কি না? আমি যদি বলি ছোট সংখ্যা কোনগুলো, তুমি বলবে মাইনাস গুলা। এখানে যেহেতু স্কয়ার আছে, তার মানে এটার মান মাইনাস হবে না। কেন স্যার মাইনাস হবে না? বাই চান্স এটা যদি মাইনাসও হয়, স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, এর জন্য যে কোনো স্কয়ারের সর্বনিম্ন মান কত হয়? 0। যেহেতু স্কয়ার আছে ভাই, মাইনাস তো হবে না 100% শিওর, তাহলে স্কয়ারের সর্বনিম্ন মান কত? 0। আর এটা যা আছে তাই, -49/4 -49/4, তাই না? ওকে, স্কয়ারের সর্বনিম্ন মান 0 আর এটা যা আছে তাই, তার মানে বলে দিকে এই রাশিটার সর্বনিম্ন মান কত হয়ে গেল বলে দিকে ভাই? -49/4, ঠিক না? স্কয়ারের লোয়েস্ট মান 0 আর এটা যা আছে তাই, ঠিক না? চলো 1/4 তার পাওয়ার -2 -3 × 8 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 0, 9/16 তার পাওয়ার -7, একটা সরল সূচকের। হ্যাঁ, তাহলে বলে দেখি মাইনাসকে প্লাস করার জন্য কি করতে হয়? উল্টায় দিতে হয়। 1/4 আছে না, এটা হবে 4/1, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, -2 আছে, এটা +2, প্লাস না দিলে হয় -3 3, 8 মানে কতর কিউব? 8 হয়, 2 এর কিউব 8, আর বাইরে কত আছে? 2/3। আর এটা জানো কি, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, এটার মান 1 প্লাস, আর এটা মাইনাস আছে, এটারে প্লাস বানাই, প্লাস বানানোর জন্য এটারে কি করি? 16/9 করে দিই, 9/16 আছে, এটারে যদি 16/9 করো, তাহলে মাইনাস আছে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে মাইনাসটা সরে যাবে। তাহলে মাইনাস সরাইতে গেলে উল্টায় দিবে, হরটাকে উপরে দিয়ে দিবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে নিচের 1 না লিখলে হয় 4 স্কয়ার কত হবে? 16 -3 ইন্টু, তাহলে ভিতর আর বাইরের পাওয়ার গুণ হয়, 3 3 ক্যান্সেল, 2 স্কয়ার 2 × 4, 1 আর কি লিখবে প্লাস, পাওয়ার হাফ থাকা মানে জানো কি কি?
পাওয়ার হাফ মানে কি বলে দেখি, রুট। পাওয়ার হাফ মানে রুট, বুঝা গেল? পাওয়ার হাফ মানে রুট, বুঝা গেল? মনে করো রুট এক্স আছে, তো এটারই এইভাবে লেখা হয় এক্স এর পাওয়ার হাফ, বুঝা গেল? এখানে নাই মানে 2 থেকে উঠাইলে 1/2। ওকে, তাহলে পাওয়ার হাফ থাকা মানে বর্গমূল। তাহলে কত হয় এখানে বলে দেখি 16, আর এখানে 3 4 12। 16 থেকে যদি 12 বাদ দাও তার মানে কত হবে 4, আর এখানে বর্গমূল করো 4, আর নিচে 9 এর বর্গমূল 3, তার মানে কত হয় 3 4 12 যোগ 4, তার মানে 16/3। 16/3 মানে সমস্ত করলে 5 পূর্ণ 1/3, বুঝতে পারলে ভাই? তাহলে পাওয়ার হাফ মানে কি হবে, রুট হবে। তাহলে মাইনাস থাকলে মাইনাস গুলো সরাই দিবে, উল্টাই দিবে। আর হাফ থাকা মানে কি বলো দেখি, রুট ওভার। আর পাওয়ার 0 থাকা মানে কি হয় বলো দেখি, 1 হবে, রাইট? তাহলে অ্যান্সার অপশন বি। এরকম যদি ইনফাইনাইট সিরিজ থাকে, রুটের ভিতরে যে কোনো একটা সংখ্যা 20 20 20 12 12 12, তাহলে স্যার কি করবো, তাহলে এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবে 20 কে যাতে গুণ করলে 20 হয়, আবার এদের ডিফারেন্স যেন 1 হয়। ডিফারেন্স সংখ্যা দুইটার ডিফারেন্স যেন কত হয়, 1। গুণ করলে যেন 20 হয়, আবার ডিফারেন্স হয় 1। তাহলে তুমি বললে আচ্ছা তাহলে 5 আর 4 হবে স্যার। 5 আর 4 গুণ করলে 4 5 20, 5 আর 4 এর ডিফারেন্স 1 হয়, ঠিক না? শুধু 20 হলেও হবে না, কিন্তু 10 দুগুণে 20 হয়, কিন্তু 10 আর 2 এর ডিফারেন্স 1 হয় না। তারপর অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে যদি প্লাস থাকে না, প্লাস থাকলে অ্যান্সার হবে বড়টা। প্লাস মানে বড় বোঝায়, বড়। আর যদি স্যার মাইনাস মাইনাস থাকে তাহলে ছোটটা অ্যান্সার, রাইট? তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, অপশন বি। দেখো এরকম যদি থাকে না, দেখো মাঝখানে গ্যাপটা কত 4, এখানে কত 4, এখানেও 4, বা কখনো 2 কখনো 3। প্রথমে ভাঙায় একটু দেখাই, পরে এটার না একটা জাস্ট দারুণ একটা সিম্পল টেকনিক আছে, এটাও দেখাবো। একটু ভাঙায় দেখাই, কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। নিচে কত আছে 1 × 5, পরে কত আছে 5 × 9। ওকে, খেয়াল করো। হ্যাঁ, তারপর এখানে কত আছে 1/9 × 13। প্লাস কত আছে এখানে, প্রথমে একটু ভাঙায় দেখাই। হ্যাঁ, মনে করো উপরে 1 ছিল না, আমি এটার জায়গায় লিখলাম এটা 5 বিয়োগ 1, আর এখানে 5 এনে উপরে লিখলাম 9 বিয়োগ 5, আর এখানে কত 1 আছে না, এটার জায়গায় লিখলাম, আরে ঠিকই তো ছিল, এটা লিখলাম 13 - 9, আর এখানে ডট ডট ডট, হ্যাঁ আরো আছে লিখলাম না। আর লাস্টেরটার জায়গায় কি লিখি বলো দেখি, লাস্টেরটায় জায়গায় লিখি 81 - 77। তাহলে বলো দেখি এখানে বিয়োগ করলে কত হয় 4, এখানে বিয়োগ করলে কত হয় 4, এখানে বিয়োগ করলে কত হয় 4, এখানে বিয়োগ করলে কত হয় 4। দেখো এটার দারুণ একটা শর্টকাট আছে, একটু ওয়েট করো। তাহলে দেখো এখানে 1 ছিল, তুমি 4 লিখছো, কত বেশি লিখলে 4, এটা কাটার জন্য সামনে একটা 1/4 দিয়ে দিই, বুঝতে পারলে? এখানে 4 বেশি লিখলে, এখানে 4 বেশি লিখলে, এখানে 4 বেশি লিখলে, এখানে 4 বেশি লিখলে, অ্যাকচুয়ালি তাহলে বাইরে কত দিয়ে দিলাম বলো দেখি, 1/4 দিয়ে দিলাম 4 কাটার জন্য। তাহলে উপরে 4 বেশি লিখছো না, 4 কমন নিলে 4 4 কাটা যাবে, হ্যাঁ কি না? ওকে, আসো। তারপর এটারে সেপারেট বলা হয়, 1/4 1/4। এটারে যদি সেপারেট করো না, 5 এর নিচেও 2টা আসবে, 1 × 5, মাইনাস 1 এর নিচেও এই 2টা আসবে, 1 × 5, প্লাস 9 এর নিচে ওইটা আসবে। স্যার কি হচ্ছে, একটু ওয়েট বস। 5 এর নিচেও এই 2টা আসবে, 5 × 9। ওকে, তো আমরা করবো তো শর্ট প্রসেস। 13 এর নিচে ওই 2টা আসবে, 9 × 13, মাইনাস 9 এর নিচে ওই 2টা আসবে, 9 × 13, প্লাস ডট ডট ডট। 81 এর নিচে ওই 2টা আসবে, 77 × 81, মাইনাস 77 এর নিচে ওই 2টা আসবে, 77 × 81। ওকে, তাহলে আমরা কি করলাম বুঝছো তো, উপরে 4 লিখছি, 4 4 বেশি লিখছি স্যার, 4 কাটার জন্য সামনে 1/4 দিয়ে দিলাম। এবার দেখো এখানে 5 5 ক্যান্সেল, এখানে মনে করো 1 1 ক্যান্সেল না করলে হয়, 9 9 ক্যান্সেল, আর এখানে 5 5 ক্যান্সেল, আর এখানে 13 13 ক্যান্সেল, এখানে 9 9 ক্যান্সেল। তাহলে আলটিমেট কি থাকে, 1/4 1/4। নিচের 1 না লিখলে হয় 1, মাইনাস এখানে কত 1/5, এখানে 1/9, 1/5, পরে মাইনাস 1/9, পরে প্লাস 1/9, পরে মাইনাস 1/13, প্লাস ডট ডট ডট, লাস্টে কত আসে এনে 88 লিখি কেন, এটা 81। হ্যাঁ, 81 81 ক্যান্সেল, 77 77 ক্যান্সেল, এখানে থাকবে 1/77 মাইনাস 1/81। অ্যাকচুয়ালি কি হয় দেখো, 1/5 1/5 ক্যান্সেল, 1/9 1/9 ক্যান্সেল, এভাবে সব ক্যান্সেল হবে। 1/13 পরে প্লাস 1/13, 1/77 আছে না, তার আগে মাইনাস 1/77, ডট ডট মানে আরো সংখ্যা আছে।
দেখবে সব ক্যান্সেল হয়ে যাবে, শুধু দুইটা সংখ্যা বাঁচবে। কয়টা সংখ্যা বাঁচবে? দুইটা। প্রথমেরটা বাঁচবে, প্রথমে কত? 1, তার মাইনাস লাস্টেরটা কত? 1/81। শুধু দুইটা বাঁচবে ভাই, ফার্স্ট আর লাস্ট। তাহলে 1/4 1/4 কিন্তু আর এটা লসাগু করো তো ভাই, 81 ওকে 81 মাইনাস 1, তার মানে কত হয়? 80/81। ক্যান্সেল করো 20। স্যার এভাবে করলে তো 100% একাই 10 মিনিট খাবে, চাপ নাই। এগুলো তো বললাম, হ্যাঁ, কারো যদি আগ্রহ থাকে স্যার কিভাবে হয়, এটা তো আমরা করব দারুণ একটা শর্ট প্রসেসে। ওকে আসো, কোনো ফর্মুলাও শিখবো না, দারুণ একটা। বলো দেখি ডিফারেন্স কত? 4, ডিফারেন্স কত? 4, ডিফারেন্স কত? 4, তাহলে সামনে দিয়ে দিবে 1/4। কেন স্যার? শর্ট প্রসেস। কিভাবে 1/4 এক্সপ্লেন করলাম একটু আগে। যদি 4 ডিফারেন্স 2 হয়, সামনে 1/2। যদি 4 ডিফারেন্স 3 হয়, 1/3। যদি 4 ডিফারেন্স 1 হয়, তাহলে সামনে 1/1। 1 না লিখলেও হয়, এই ডিফারেন্স 1 থাকলে না দিলেও হবে, হ্যাঁ। 2/3 থাকলে দিবে। পরে কি করবে? ফার্স্ট আর লাস্ট। ফার্স্টে কত আছে? 1/1, নিচের 1 নালে মাইনাস লাস্টে কত আছে? সবচেয়ে ছোট মাইনাস সবচেয়ে বড়, 1/81। ডিফারেন্স কত? 4, সামনে 1/4, 3 হলে 1/3, 2 হলে 1/2, পরে ফার্স্ট মাইনাস লাস্ট। ফার্স্টে আছে 1/1 মাইনাস লাস্টে 1/81, তাহলে 1/4 1/4। আর এখানে লসাগু করো তো, 81 হবে লসাগু, আর উপরে 81 ওকে 81 মাইনাস 81, হ্যাঁ। 4 দিয়ে ক্যান্সেল করো 20, তার মানে ভাই উপরে কত থাকবে? 20 আর নিচে 81। ওকে চলো, তাহলে দুই ভাবেই এক্সপ্লেন করলাম, ক্লিয়ার? ওকে। 2 বছর পর পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 10 বছর আগে, বর্তমান না, হ্যাঁ, 10 বছর আগে। তাহলে বর্তমানের কোনো ডাটাই দেওয়া নাই, একটা আগে দেওয়া আছে 10 বছর আগে, হ্যাঁ। তাহলে 10 বছর আগে এদিকে লিখি পিতা আর একদিকে লিখি পুত্র। 10 বছর আগে পিতার বয়স, না না কোথায় গেল, এই যে, হ্যাঁ, পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। পুত্রের বয়স যদি x হয়, তাহলে পিতার বয়স 7 গুণ মানে 7x। 10 বছর আগে পুত্র x হলে পিতার 7 গুণ 7x, 5 গুণ বললে 5x। তাহলে 10 বছর আগে যদি 7x থাকে, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? তুমি বলবে আরে সিম্পল, 10 বাড়বে। পুত্রের বয়স 10 বছর আগে ছিল x, তাহলে বর্তমান বয়স কত হবে? খুব সিম্পল, x প্লাস 10। ওকে, 10 বছর আগে পিতার বয়স 7x থাকলে বর্তমান বয়স 7x প্লাস 10। 10 বছর আগে পুত্রের বয়স ছিল x, তাহলে বর্তমান বয়স x প্লাস 10, একই না? 2 বছর পর পিতার বয়সের 2 গুণ পুত্রের বয়সের 5 গুণ। আচ্ছা 2 বছর পরে পিতার বয়স কত হবে? বর্তমান বয়স 7x প্লাস 10 হলে 2 বছর পরে আরো 2 বাড়বে, তাহলে কত হবে? 10 যোগ 2, তার মানে কত হবে? 12। পুত্রের বয়স যদি x প্লাস 10 হয়, তাহলে 2 বছর পরে পুত্রের বয়সও তো 2 বাড়বে। পুত্রের বয়স কত হবে? 2 যদি বাড়ে, 10 যোগ 2, তার মানে কত হবে? 12, একই না? তাহলে আগে 7x, বর্তমান বয়স 7x প্লাস 10, 2 বছর পরে বয়স আরো 2 বাড়বে, 7x প্লাস 12। সেম ভাবে পুত্রের বয়স x প্লাস 12। এবার রিলেশন কি বলছে? এবার বলছে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ, মানে পিতার বয়সকে যদি 2 দিয়ে গুণ করো, ওকে, তার পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। মানে পুত্রের বয়সকে যদি 5 দিয়ে গুণ করো, তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা সমান। পিতার বয়সের 2 গুণ আর পুত্রের বয়সের 5 গুণ, দুইটা সমান হবে। তাহলে আসো 2 দিয়ে ক্যান্সেল করো, 7 দুগুণে 14x, প্লাস 2 দিয়ে 12 কে গুণ করো, 12 দুগুণে 24, 5 দিয়ে গুণ করো 5x, প্লাস 5 দিয়ে 12 কে গুণ করো, 5 12 60। তাহলে 14টা x থেকে যদি 5টা x মাইনাস করো, তার মানে কয়টা x হবে? 9টা x। আর 24 ওই পারে গেলে মাইনাস হবে, 60 থেকে 24 মাইনাস করো 34। তাহলে বলো 9 দিয়ে 34 কে ক্যান্সেল করলে 4, তার মানে x এর ভ্যালু কত হয়ে যায় ভাই? 4। তাহলে x এর বয়স যদি 4 হয়, তাহলে x কি ধরছি? পুত্রের বয়স 4, বর্তমান না, 10 বছর আগে পুত্রের বয়স যদি 4 হয়, তাহলে বর্তমান বয়স 10 বাড়বে, তাহলে 4 যোগ 10, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? 14, তাই না? 10 বছর আগে ছিল 4 বছর, বর্তমান পুত্রের বয়স কত হবে? 10 যোগ 4 অর্থাৎ 14, রাইট? চলো, এত এবং এতর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি বললে না, খুব সিম্পল, দেখো এটার আর কনসেপ্টে যাই না। মধ্য সমানুপাতি মানে জাস্ট রুট ওভার দুইটার গুণফল। তার কনসেপ্টটা বললেই তো ভালো হয়। এরকম যদি কারো মনে হয়, তাহলে দাঁড়াও একটু আমি বলে দিই। 32 দুগুণে 64 দশমিক, এখানে 2 করে, এখানে 2 করে, মানে 4 করে আগে হবে। 1 2 3 64 আর
32 দুগুণে 64, 4 ঘর আগে দশমিক না, দুইটা শূন্য দিয়ে দিলাম আগে, পরে না আগে। এবার তাহলে বলো 64 বর্গমূল কত হয়? 8 8 64, আগে 4 ঘর আগে দশমিক, এখন হবে 2 ঘর আগে দশমিক, হ্যাঁ 0.08। ওকে, যদি বলো কারো স্যার কনসেপ্টটা কি, অ্যাকচুয়ালি কি মধ্য সমানুপাতি মানে কি বলো দেখি? মাঝখানেরটা এক্স, সমানুপাতি মানে এই দুইটার রেশিও, তারপরে দুইটার রেশিও, দুইটা কি হবে বলো দেখি? সমান হবে, দুইটা সমান। মাঝখানেরটা দুইবার, প্রথমে দুইটা রেশিও আর পরের দুইটা রেশিও, পরে ইস্টু থাকলে বাই দিয়ে লিখে বজ্রণ করে এখানে আসতে পারো। ওকে, আসো, এটা আর করলাম না। চলো 11। একটি ক্লাবে 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর। 24 জনের গড় বয়স কত বলে দেখি? 14.5 বছর। পরে 13.5 বছর গড় যুক্ত আরো 6 জন যুক্ত হলো, এদের গড় কত? 13.5। এখন সমস্ত ছাত্রদের গড় কত? এরকম যদি এগুলো আর ছোট করা যায় না, ছোট করে দিবে ভাই। প্রথমে 24 জন, পরে 6 জন, এটা দিয়ে করলে বড় হবে, কাটাকাটি যায় না, রেশিও করে যদি ছোট করা যায়। আমরা ধরলাম প্রথমে 4 জন ছিল, পরে আরো একজন আসলো। স্যার এইভাবে করা যায়? করা যায়। গড়ের অঙ্ক দেখো, মনে করো প্রথমে ছিল 150 জন, পরে আসলো আরো মনে করো কতজন বলে দেখি? 75 জন আসলো। ছোট করা যায় না? 75 দুগুণে 150, 75। আমরা ধরবো প্রথমে 2 জন ছিল, পরে একজন আসলো, যদি রেশিও করা যায় করে দিবে, তাহলে ছোট হবে। তাহলে 4 জনের গড় যদি 14.5 হয়, গড় মানে 14.5, তাহলে টোটাল বয়স কত? গড় মানে একজনের বয়সে 14.5, তাহলে 4 জনের কত হবে? 4 দিয়ে গুণ করলে কত হবে? 58, তাই না? 4 14 56, 4 দিয়ে হাফে গুণ করলে 2, 58। আর একজনের গড় 13.5, তার 13.5। তাহলে টোটাল বয়স কত? 4 জনের 58, একজনের 13.5, যোগ করলে 58 আর 13 51.5। এটা কয় জনের বয়স? এখানে 4 জন, এখানে একজন, তাহলে তুমি বলবে আচ্ছা 5 জনের বয়স এত। তাহলে 5 জনের বয়স যদি এত হয়, তাহলে গড় মানে একজনের বয়স কত? 5 দিয়ে ভাগ করো, 5 14 70, থাকবে 1 15, 3 5 15, এক ঘর আগে দশমিক, তার মানে 14.3, ঠিক না? টোটাল বয়স যদি 71.5 হয়, তাহলে গড় বয়স 14.3, রাইট? এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে থাকলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা, এ নল কত ঘন্টায় পূর্ণ করে? 4 ঘন্টায়। আর বি নল কি করে? 6 ঘন্টায়। সিম্পলিফাই করে নাও। আমরা ধরলাম টোটাল কতটুক চৌবাচ্চায় জল ধরে? 4 আর 6 হলো শুধু 12। তাহলে এ নল 4 ঘন্টায় পূর্ণ করে 12 লিটার, তাহলে 1 ঘন্টায় 3 4 12। আর বি নল 6 ঘন্টায় 12 লিটার, তাহলে 1 ঘন্টায় 6 দুগুণে 12, ওইটাকে পূর্ণ করে বি নল। ওকে, এ নল 1 ঘন্টায় 3 লিটার পূর্ণ করে, বি নল 1 ঘন্টায় 2 লিটার পূর্ণ করে। বলো হে কি না? ওকে, এবার এ নলটা প্রথমে খোলা হয়, এবার 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা আর বন্ধ করা হতে থাকলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে মন দিয়ে শুনো। প্রথমে কোন নল চালু করব? এ নল। এ নল 1 ঘন্টায় কত লিটার পূর্ণ করবে? 3 লিটার। পরের ঘন্টায় কি কোন নলকে চালু করব? বি নল। বি নল 1 ঘন্টায় কয় লিটার পূর্ণ করবে? 2 লিটার। পরের ঘন্টায় আবার এ নল 3 লিটার, পরের ঘন্টায় আবার বি নল, তার মানে কয় লিটার? 2 লিটার। 1 ঘন্টা পর পর প্রথমে এ নল 1 ঘন্টা, পরে বি নল 1 ঘন্টা, পরে আবার এ নল 1 ঘন্টা, বি নল 1 ঘন্টা। তার মানে তোমরা কি বলবে? আচ্ছা 5 লিটার পূর্ণ হচ্ছে, 5 লিটার পূর্ণ হয় কয় ঘন্টায়? 2 ঘন্টায়। এবার এটার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন কাছাকাছি যাইতে পারো। 3 দিয়ে গুণ করলে বেশি হয়, 2 বার গুণ করি। হ্যাঁ, 5 দুগুণে 10, তাহলে এদিকে 2 গুণ, তাহলে 10 লিটার পূর্ণ হয় কত ঘন্টায় বলে দেখি? 4 ঘন্টায়। এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা 12-র কাছাকাছি যেতে পারে, পার যেন না হয় ভাই। হ্যাঁ, তাহলে 10 লিটার পূর্ণ হয় 4 ঘন্টায়, তাহলে বাকি থাকে কয় লিটার? 2 লিটার। বাকি 2 লিটার কে পূর্ণ করবে? শুরু করে কে? এ না, তাহলে বাকিটা এই পূর্ণ করবে। এর 2 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? সময় মানে ভাগ, কতটুকু পূর্ণ করতে হবে? 2 লিটার, এটা উপরে। এ নল 3 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়, 3 নিচে। বুঝো নাই? 3 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 2 লিটার পূর্ণ করবে 2/3 ঘন্টায়। তাহলে 10 লিটার পূর্ণ হয় 4 ঘন্টায়, বাকি 2 লিটার 2/3 ঘন্টায়। তাহলে টোটাল সময় 4 সমস্ত 2/3 ঘন্টা, ঠিক না? টোটাল সময় 4 পূর্ণ 2/3। ওকে, আসো তাহলে বস 13। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়, আর অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় রওনা দিয়ে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। আচ্ছা, দুইজনেরই 6 ঘন্টা করে লাগছে না? তাহলে এক ব্যক্তি পি থেকে কিউ এ যাবে, প্রথম ব্যক্তি পি থেকে কিউ এ যাবে, আর দ্বিতীয় ব্যক্তি কিউ থেকে পি আসবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, প্রথম ব্যক্তি 5টায় রওনা দেয়, 11টায় পৌঁছায়, তাহলে কতটুকু সময় লাগে বলো দেখি? প্রথম ব্যক্তির 6 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির বলো দেখি
6টায় রওনা দেয় 12টায় পৌঁছায়। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তিরও তো 6 ঘন্টাই লাগে। তাহলে প্রথম ব্যক্তির টোটাল সময় কত ঘন্টা লাগছে বলো দেখি? প্রথম ব্যক্তিরও কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তিরও কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। দূরত্ব দেওয়া নাই, যে কোনো ভেবে নাও। নর্মালি সময়গুলার লসাগু নেই, তাহলে 6 আর 6 লসাগু কত হয়? 6ই হয়। তাহলে খেয়াল করো, তাহলে টোটাল সময় আমরা কত ধরে নিই বলো দেখি? টোটাল দূরত্ব কত ধরে নিই আমরা? টোটাল দূরত্ব ধরে নিলাম কত কিমি? 6 কিমি। ওকে, তাহলে প্রথম ব্যক্তি 6 ঘন্টায় যায় 6 কিমি, দ্বিতীয় ব্যক্তি 6 ঘন্টায় এই 6 কিমি আসে। তাহলে প্রথম ব্যক্তির বেগ কত বলো দেখি? আমরা বলবো আচ্ছা 6 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে 1 ঘন্টায় 1 কিমি, তাহলে প্রথম ব্যক্তির বেগ 1 কিমি পার ঘন্টা, ঠিক না? আর দ্বিতীয় ব্যক্তি যায় 6 ঘন্টায় 6 কিমি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগও কত হবে? 1 কিমি পার ঘন্টা। ওকে ওকে, তাহলে দূরত্বটা ধরে এইভাবে দুইজনের সময় বার করে নেয়। এবার নেক্সট কাজ কি বলো দেখি? দুইজনের টাইম সেম করো। প্রথম ব্যক্তি কয়টায় রওনা দেয়? 5টায়। আর দ্বিতীয় ব্যক্তি 6টায় না? তো দ্বিতীয় ব্যক্তি যখন 6টায় রওনা দেয়, প্রথম ব্যক্তি তো 5টায় রওনা দেয় না, 1 ঘন্টা পরে 6টায় 1 কিমি এগিয়ে যাবে। প্রথম ব্যক্তি 5টায় রওনা দেয়, তাহলে 6টার সময় সে কোথায় থাকবে? এখানে থাকবে। কত কিমি এগিয়ে গেল? 1 কিমি এগিয়ে গেল। দুইজনেরই টাইম সেম বানাও। প্রথম ব্যক্তি 5টায় রওনা দিয়ে কি হবে বলো দেখি? 6টার সময় 1 ঘন্টা এগিয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তি এখনো এখানেই আছে, যা শুরু করবে। ওকে, প্রথম ব্যক্তি 1 ঘন্টা 1 কিমি এগিয়ে গেল, আর দ্বিতীয় ব্যক্তি এখনো এখানে আছে। আর মাঝখানে ডিস্টেন্স কত কিমি বলো দেখি? 6 কিমির মধ্যে যদি 1 কিমি এগিয়ে যায়, তাহলে বাকি থাকবে কত কিমি? 5 কিমি। তাহলে মাঝখানে দূরত্ব কত বলে দেখি? 5 কিমি। ওকে, এবার দুইজন ব্যক্তি পরস্পর বিপরীত দিক থেকে আসছে, কতক্ষণ পর মিলিত হবে? তাহলে সময় বার করতে গেলে এরকম, দুইজন যদি বিপরীত দিক থেকে আসে না, তখন সময় বার করার সূত্র সেম, দূরত্ব বাই বেগ। দূরত্ব মানে মাঝখানের গ্যাপটা কত কিমি? আর 6 নাই, কিন্তু 1 কিমি এগিয়ে গেল না? 5 কিমি। আর বেগ কত? দুইটা বিপরীত দিক থেকে আসলে দুইটা বেগ যোগ করি, 1 আর 1 যোগ করো 2, 2 দিয়ে 5 কে ভাগ করো, তার মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে বুঝো তো? 2 ঘন্টা 30 মিনিট, তাই কি না? তাহলে আড়াই ঘন্টা পর কয়টা বাজবে? 2 ঘন্টা 30 মিনিট। 6টা থেকে হিসাব হচ্ছে না? 6টা থেকে আড়াই ঘন্টা পর কয়টা বাজবে? 8টা 30। তাহলে দুইজনের টাইম আগে সেম বানাও। এ 6টায় রওনা দিচ্ছে, এ 6টায় 1 কিমি এগিয়ে যাবে, বাকি থাকবে 5 কিমি। আর বিপরীত দিক থেকে আসলে দুইটা বেগ যোগ করি, তাহলে 2 কিমি 1 ঘন্টায়, 5 কিমি আড়াই ঘন্টায়। আড়াই ঘন্টায় করে কয়টা বাজবে? 8টা 30। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করেন, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, সঞ্চয় কত বাড়বে? তাহলে বেতন যদি 100 ভাগ হয়, তার মধ্যে 75 ভাগ খরচ করেন, তাহলে বাকি 25 ভাগ কি করেন? এটা ইনকাম, হ্যাঁ, এটা খরচ করেন, এক্সপেন্ডিচার। আর এটা হচ্ছে সেভিংস, সঞ্চয়। এবার কি বলছে? তার বেতন 20% বাড়লো, তার মানে বেতন 20% যদি বাড়ে, তার মানে বেতন কত হবে? 120 ভাগ। আর খরচ 10% বাড়লো, তাহলে খরচ 10%, 75 এর 10% মানে 1/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, মানে 7.5। তাহলে আগে খরচ করতো 75 টাকা, এখন 7.5 টাকা বাড়লো, তার মানে এখন খরচ করবো কত? 75 যোগ 7.5, 82 টাকা, 82.5। এখন 120 টাকা ইনকাম করে, তার মধ্যে 82.5 টাকা যদি খরচ করে, তাহলে বাকিটা কি করবে? ইনকাম থেকে খরচটা বাদ দাও। 120 থেকে 12.5 বাদ দিলে, 82.5 বাদ দিলে, এদিকে 17.5 আর এদিকে 20, তার মানে কত হয়? বিয়োগ করলে 37.5। দশমিকের বিয়োগ বুঝো তো? 120, এটার পর একটা দশমিক দিয়ে শূন্য নিয়ে নিবে, পরে 82.5। এখানে নাই মানে দশমিক দিয়ে একটা শূন্য নিবে, বিয়োগ করে দেখো 37.5। বা এটা মুখে মুখেও করা যায়। হ্যাঁ, আসো। তাহলে ওই ব্যক্তি আগে সেভিংস কত? 25 টাকা, এখন সেভিংস করে কত টাকা? 37.5 টাকা। কত বাড়লো? এটা থেকে এটা মাইনাস করো, 12.5 টাকা। তাহলে তার সেভিংস বা সঞ্চয় কত বাড়লো? আগে সেভিংস করতো 25 টাকা, এখন বাড়লো কত টাকা? 12.5 টাকা। শতকরা আনার জন্য ইন্টু 100। 12.5 দিয়ে 25 কে ভাগ করো, 12.5 দুগুণে 25, তাই না? 12.5 ডাবলই তো 25। 2 দিয়ে 100 কে ভাগ করো, 50%। ওকে, তাহলে বলো তার সঞ্চয় কত পার্সেন্ট বাড়বে বলে দেখি ভাই? 50% বাড়বে। বলো হ্যাঁ কি না? 12.5% আরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত দেখা হলে একই সময় একই সুদের হারে সরল সুদ কত হবে? 12.5% হারে 2 বছরের চক্র সুদ। আচ্ছা, 12.5% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। তার মানে আসল 8 ভাগ হলে সুদ 1 ভাগ, তার মানে সুদ আসল কত ভাগ? 9 ভাগ। এবার চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে করি? 2 বছর বলে 2 বার গুণ করতে হয়, কিন্তু 2 বার না করে শর্টকাটে স্কোয়ার করেও করা যায়। 8 স্কোয়ার 64 আর 9 স্কোয়ার 81। তাহলে পার্সেন্ট ভাঙাবে 12.5% মানে 1/8।
তোমরা কিন্তু প্লিজ যদি এগুলা কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো প্লিজ ফলো করো। এগুলা চক্রবৃদ্ধি সুদ কিভাবে আসে না আসে খুঁটিনাটি সব এক্সপ্লেন করছি। হ্যাঁ, আসল 8 ভাগ হলে সুদ আসল 9 ভাগ, তাহলে 8 স্কোয়ার 64, সুদ আসল 81, তাহলে আসল যদি 64 ভাগ হয় সুদ আসল 81 ভাগ, কত ভাগ বাড়লো? 17 ভাগ বাড়লো না? এটা হচ্ছে সুদ। তাহলে আসল হচ্ছে 64 ভাগ, তাহলে সুদ কত হবে? 17 ভাগ 2 বছরে। হ্যাঁ, খেয়াল করো 17 ভ্যালু কত বলছে? 510। তাই না? সুদ হচ্ছে 17 ভাগ, 17 ভ্যালু যদি 510 হয় তাহলে আসল হচ্ছে 64 ভাগ, 64 ভ্যালু কত? এটারও 30 দিয়ে গুণ করো, তার মানে তোমরা বলবে 1920। ওকে, তাহলে আসল 1920 টাকা। এবার এই আসলের উপর সেম সময়ে, সেম মানে 2 বছরেই সেম সুদের আরে সরল সুদ বার করতে বলছে। তাহলে সরল সুদ কত হবে? 1 বছরে যদি 12.5% হয় তাহলে 2 বছরে কত হবে? 12.5 দুগুণে 25%। তাহলে 1920 টাকার 25%, 25% বুঝা গেল? 1 বছরে 12.5 হলে 2 বছরে কত পার্সেন্ট হবে? 12.5 দুগুণে 25। সরল সুদ এভাবেই করে, 1 বছরে 12.5, 2 বছরে 25। তাহলে 1920 টাকার উপর সরল সুদ কত হবে? 25%, মানে 1/4 ফ্র্যাকশন ভ্যালু। ক্যান্সেল করো, 4 4 16 থাকবে 3 32, 4 8 32, একটা 0। তার মানে সরল সুদ কত টাকা হবে? 480 টাকা। কত টাকা হবে সরল সুদ বস? 480 টাকা। ওকে, তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো ভাই, আরেকটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও যেখানে ধরে ধরে একদম মগজে অঙ্ক সেট করেছে তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো ভাই।